সেশনে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা উৎস উপাদান বিশ্লেষণ করতে যাচ্ছি যা এইচএসসি 2025 এবং 2026 ব্যাচের জন্য, বিশেষ করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে যে শিক্ষার্থীরা সামনেই প্রথম কুইজ টেস্ট দিতে যাচ্ছে তাদের জন্য একেবারে পারফেক্ট। মধ্যযুগের অন্যতম সৃষ্ট কবি আলাওলের ঋতু বর্ণনা নামটা শুনলেই কেমন যেন একটা ক্লাসিক ফিল আসে, তাই না? আজ আমরা এই কবিতার একদম গভীরে ঢুকে এর প্রতিটি পরত অত্যন্ত সহজভাবে উন্মোচন করব। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, ১৭ শতকের একটা কবিতার সাথে ভয়ঙ্কর সব জলদস্যু, রাজকীয় এক প্রেম কাহিনী আর আমাদের এই বাংলার ৬টি ঋতুর কি সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলদস্যু আর রোম্যান্স। পাঠ্য বইয়ের ভেতরে ঢোকার আগে এই ঐতিহাসিক রহস্যটাই কিন্তু আজ আমাদের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখি। তো আজকের এই আয়োজনে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে থাকছে কবি ও জলদস্যুদের সেই গায়ে কাটা দেওয়া গল্প, তারপর একটা এপিক রাজকীয় প্রেম কাহিনী, এরপর মধ্যযুগের খটমটে শব্দগুলোকে ডিকোড করা, বসন্তের মাতাল করা প্রেমের কথা, গ্রীষ্ম আর বর্ষার প্রভাব, এবং একদম শেষে পরীক্ষার জন্য ঠিক কি লাগবে তার একটা সলিড গাইডলাইন। ব্যাস, এইটুকু কভার করলেই পরীক্ষার প্রস্তুতি একদম ১০০তে ১০০। চলুন সরাসরি আমাদের প্রথম অংশে চলে যাই, কবি এবং জলদস্যু। দেখি এই নাটকীয় পিছনের গল্পটা কিভাবে আমাদের কবিতার মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছে। কবি আলাওলের জীবনের গল্পটা কিন্তু আক্ষরিক অর্থেই যে কোনো সিনেমার প্লটকে হার মানাবে। আনুমানিক ১৬০৭ সালের দিকে ফতেহাবাদ মানে বর্তমান ফরিদপুরে তার জন্ম। কিন্তু চমকপ্রদ ব্যাপারটা হল, তরুণ বয়সে নৌপথে যাওয়ার সময়ে তিনি আর তার বাবা ভয়ঙ্কর পর্তুগিজ জলদস্যুদের কোনরে পড়েন। সেই হামলায় তার বাবা মারা যান, কিন্তু আলাওল অবিশ্বাস্যভাবে সমুদ্রে প্রাণে বেঁচে যান এবং শেষমেশ আরাকান রাজদরবারে অমাত্য মাগন ঠাকুরের আশ্রয় পান। এত বড় একটা ট্র্যাজেডি পার হয়েও তিনি সংস্কৃত, আরবি আর ফার্সি ভাষায় অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। ভাবা যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, এক মহাকাব্যিক রাজকীয় প্রেম কাহিনী। এই ব্যাকস্টোরিটা না জানলে মূল কবিতাটার কিছুই বোঝা যাবে না। মূলত ফার্সি কবি জয়নুদ্দিনের পদ্মাবত নামা থেকেই অসামান্য প্রতিভাধর আলাওল তার পদ্মাবতী মহাকাব্যটি অনুবাদ করেন, আর আমাদের ঋতুবর্ণন কিন্তু সেখান থেকেই নেওয়া। ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আমরা। চিতোরের রাজা রতন সেন সিংহল বা আজকের শ্রীলঙ্কার রাজকন্যা পদ্মাবতীর রূপের কথা শুনেই একদম পাগল প্রায়। তারপর ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে তিনি সেখানে গিয়ে হাজির। এরপর রাজকন্যাকে বিয়ে করে একেবারে বীর দর্পে নিজের রাজ্য চিতোরে ফিরে আসেন। একদম ক্লাসিক হিরোর এন্ট্রি। এখন চিন্তা করুন সেই হানিমুন ফেজটার কথা, যখন দুজন মানুষ একদম গভীর প্রেমে হাবুডুবু খায়, তখন চারপাশে সবকিছুই কেমন জাদুকরি মনে হয়, তাই না? তখন তো মশার কামড়কেও মনে হয় যেন ফুলের টোকা। ঠিক তেমনি চিতোরে ফেরার পর রাজা রতন সেন আর পদ্মাবতীর এই নতুন বিবাহিত জীবনে বাংলার পরিবর্তনশীল ঋতুগুলো তাদের মনে ঠিক কী রকম জাদু ছড়াচ্ছিল, সেটাই মূলত এই কবিতার আসল ফোকাস। আর এই জাদুকরী ব্যাপারটা বুঝতে হলে আমাদের তৃতীয় অংশে একটু মনোযোগ দিতে হবে। ১৭ শতকের মধ্যযুগীয় প্রাচীন শব্দভাণ্ডার ডিকোড করা, কারণ এই শব্দগুলো ঠিকঠাক বুঝতে পারাই হচ্ছে পরীক্ষায় ভালো করার একদম মাস্টার কি। স্ক্রিনে এখন যে প্রাচীন পাণ্ডুলিপির ছবিটা দেখা যাচ্ছে, এটা সরাসরি পাঠ্য বইয়ের মূল অংশের সাথে কানেক্টেড। এই ভিজুয়ালগুলো আমাদের আজকের এই বিশ্লেষণটাকে একদম চোখের সামনে ভাসিয়ে তুলবে। এই টেবিলটা কিন্তু এমসিকিউ এর জন্য একেবারে একটা গোল্ড মাইন। সিরিয়াসলি, এখান থেকে প্রশ্ন আসবেই। যেমন ধরুন, সুমাধব এর মানে হলো চমৎকার বসন্তকাল, তারপর কিংসুক মানে হলো পলাশ ফুল, আর কৈল শব্দটার মানে হলো করিল বা করল। এই প্রাচীন শব্দগুলোর আধুনিক অর্থ মাথায় সেট করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। আর এখানেই একটা বিরাট কনফিউশন তৈরি হয়। অনেকেই ভাবে সুড়ঙ্গ মানে হয়তো কোনো অন্ধকার গুহা বা টানেল, কিন্তু না, কবিতায় এটা ব্যবহার করা হয়েছে সু আর রঙ্গ মিলিয়ে, যার মানে দাঁড়ায় সুন্দর রং। এই ছোট্ট একটা ট্র্যাপ থেকে বাঁচতে পারলেই কিন্তু পরীক্ষায় ছাকা নম্বর পকেটে চলে আসবে। বেশ, এবার আমরা প্রবেশ করছি আমাদের চতুর্থ অংশে, আর সত্যি বলতে এটাই কবিতার সবচেয়ে হাইলাইটেড জায়গা, বসন্ত প্রেমের ঋতু। কবিতার প্রথম 10টি লাইন আলাওয়াল একেবারে উজাড় করে দিয়েছেন বসন্তের এই জাদুকরী রূপ বোঝাতে। মলয়া সমীর হইলা কামের পদাতি, কি অসাধারণ একটা লাইন, তাই না? এই লাইনের ভেতরেই লুকিয়ে আছে রোমান্সের আসল স্পার্ক। দক্ষিণা স্নিগ্ধ বাতাস কিভাবে মানুষের মনে ভালোবাসার আগুন উস্কে দেয়, একটা অনুঘটক হিসেবে কাজ করে, সেটা এখানে খুব চমৎকারভাবে বলা হয়েছে। কামের পদাতি রূপকটা একটু ক্লিয়ার করা দরকার। এর মানে হচ্ছে প্রেমের দেবতা, যাকে আমরা কামদেব বা মদন বলি, তার পদাতিক সৈন্য বা বার্তাবাহক। একটু খেয়াল করলেই বোঝা যায় প্রকৃতি এখানে শুধু দর্শক নয়, বরং প্রকৃতি নিজেই মানুষের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে।
এটা কিন্তু একটা দারুণ কনসেপ্ট। বসন্ত যে এসে গেছে তার কিছু পরিষ্কার প্রমাণ কবিতায় ছড়ানো আছে, যেমন গাছে গাছে নবীন পল্লব বা নতুন পাতা, আগুনের মতো লাল কিংশুক বা পলাশ ফুল, মিষ্টি সুভাষ ছড়ানো মল্লি বা বেলি ফুল, বাতাসে উড়তে থাকা গুলাল বা হোলির আবির, আর সেই সাথে কোকিলের সুমধু কলরব। এই প্রাকৃতিক পরিবর্তনগুলো পড়লেই চোখের সামনে একদম একটা রঙিন ক্যানভাস ভেসে ওঠে। এবার চলুন পঞ্চম অংশে যাই। বসন্তের এই রোমান্টিক আবহ থেকে বেরিয়ে আমরা এখন মুখোমুখি হব প্রকৃতির একটু রুদ্র আর তীব্র রূপের, গ্রীষ্মের দাবদাহ আর বর্ষার অঝোর ধারার। গ্রীষ্মের তীব্রতা বোঝাতে কবি লিখেছেন, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। কল্পনা করা যায়, রোদের তাপ এতই ভয়ঙ্কর যে মনে হচ্ছে মানুষের ছায়াও যেন প্রচণ্ড ভয়ে অন্য কোথাও লুকানোর জায়গা না পেয়ে খোদ মানুষের পায়ের নিচেই গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছে। লিটারেলি মাইন্ড ব্লোয়িং একটা ইমেজারি। আর বর্ষার মেঘের গুরু গুরু গর্জন বোঝাতে কবি নিয়ে এসেছেন মোল্লার রাগ। এটি উচ্চাঙ্গ সঙ্গীতের এমন একটা রাগ যা মূলত রাতের দ্বিতীয় প্রহরে গাওয়া হয়। বর্ষার বজ্রধ্বনি আর অবিরাম বৃষ্টিকে কবি একেবারে কৈলাসে গাওয়া মোল্লার রাগের সাথে তুলনা করে এক অদ্ভুত ঐশ্বরিক আর সঙ্গীতময় পরিবেশ তৈরি করেছেন। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের একদম শেষ ভাগে, ষষ্ঠ অংশ, প্রকৃতি, আবেগ এবং আমাদের পরীক্ষা। সৃজনশীল প্রশ্ন বা সিকিউতে বাজিমাত করতে হলে যে কোর থিমগুলো মাথায় রাখতে হবে, চলুন সেগুলো এক নজরে দেখে নিই। বিশেষ করে যে শিক্ষার্থীরা সামনে কুইজ টেস্ট দিতে যাচ্ছে তাদের জন্য এই পয়েন্টগুলো একেবারে ক্রুশাল। মনে রাখতে হবে এটি ১৭০০ শতকের একটি অনুবাদমূলক কাব্য। এর সবচেয়ে বড় মেসেজটা হল প্রকৃতির রূপ বদলানোর সাথে সাথে মানুষের মনের ভেতরের মনস্তাত্ত্বিক অবস্থার যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেটা। আর হ্যাঁ, পুরো কবিতায় কবি সবচেয়ে বেশি ফোকাস কিন্তু করেছেন ওই বসন্তকালের ওপরেই। সবশেষে একটা দারুণ ভাবনার জায়গা তৈরি করে দিয়ে যায়। আজ যখন জানালার বাইরের আবহাওয়াটা বদলায়, রোদ থেকে হঠাৎ বৃষ্টি নামে, তখন কি আমাদের ভেতরের মনের মেজাজটাও সেই সাথে সাথে বদলে যায় না? একটু ভেবে দেখলে অবাক হতে হয়। ১৭ শতকের এই প্রাচীন কবিতাটি আসলে শত শত বছর ধরে চলে আসা আমাদের এই চিরচেনা আধুনিক মানবানুভূতিরই এক নিখুঁত প্রতিছবি। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার প্রস্তুতিতে দারুণ কাজে লাগবে। সবার জন্য অনেক শুভকামনা। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওলের বিখ্যাত ঋতু বর্ণন কবিতার এই সংক্ষিপ্ত এবং একদম টু দ্য পয়েন্ট ওভারভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ১৭ শতকের বিখ্যাত পদ্মাবতী কাব্যের অংশ এই অসাধারণ কবিতাটিতে শুধু আমাদের বাংলার ষড়ঋতুই উঠে আসেনি, বরং প্রকৃতির বদলের সাথে সাথে মানুষের মনের যে একটা অদ্ভুত গভীর সম্পর্ক আছে সেটাই খুব দারুণভাবে ফুটে উঠেছে। প্রথমত চলুন এর ব্যাকগ্রাউন্ড বা পটভূমিটা একটু ক্লিয়ার করে নিই। ১৭ শতকে আরাকান রাজদরবারে মন্ত্রী বা অমাত্য মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কবি আলাউল এই পদ্মাবতী কাব্যটা লিখেন, যার নায়ক রাজা রতন সেন আর নায়িকা সিংহলের রাজকন্যা স্বয়ং পদ্মাবতী। মূলত তাদের বিয়ের পরের যে মধুর জীবন সেটা নিয়েই এই ঋতু বর্ণন খণ্ডটি। এখন আপনাদের মনে হতেই পারে, একটা রাজকীয় প্রেমের গল্পে হঠাৎ প্রকৃতির এই ৬টি ঋতু কেন এতটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠল, তাই না? দ্বিতীয়ত, ঋতু আর মানব মনের এই যে অপূর্ব মেলবন্ধন একটু খেয়াল করলেই বুঝবেন ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। আলাউল দেখিয়েছেন যে এক একটা ঋতু কিন্তু আমাদের মনস্তত্ত্বে একদম সরাসরি প্রভাব ফেলে। ধরুন বসন্তে সেই দক্ষিণা বাতাস মনে প্রেমের সঞ্চার করে, আবার নিদাগ মানে গ্রীষ্মের প্রচণ্ড তাপে গায়ে মাখা চন্দনের প্রলেপ দেয় অদ্ভুত এক শান্তি। বর্ষার মেঘের গর্জন শুনলে মনে হয় যেন ধ্রুপদী সুর মোল্লার রাগ বাজছে, আর শীতের রাতে একটু উষ্ণতা পেতে মানুষ কস্তুরীর মতো সুগন্ধি ব্যবহার করছে। মানে প্রকৃতির এক একটি ঋতু যেন প্রেমিক যুগলের মনের এক একটি জীবন্ত আয়না। পরিশেষে এর সাহিত্যিক দিকটা একটু ভাবুন। মধ্যযুগে কিন্তু শুধু ঋতু বর্ণনার একটা গতানুগতিক রীতি ছিল, কিন্তু আলাউল সেখানে মানুষের মনস্তত্ত্বকে নিখুঁতভাবে জুড়ে দিয়ে পুরো প্রথাটাই ভেঙে দিয়েছিলেন। আর ঠিক এই কারণেই আজকের এইচএসসি শিক্ষার্থীদের সিলেবাসেও এটা এত বেশি প্রাসঙ্গিক। এমনকি হেমন্তকালের তাম্বুল বা পান খাওয়ার সুখের মতো খুঁটিনাটি বিষয়গুলোও কিন্তু তাদের পরীক্ষার জন্য বেশ কাজে লাগে। এক কথায় বলতে গেলে ঋতু বর্ণন হল প্রকৃতির বহুরূপী বৈচিত্র্যের সাথে মানুষের মন, প্রেম আর অনুভূতির এক যুগান্তকারী কাব্যিক যুগলবন্দী।